ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের হারালো 27 রানে। ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গাজীপুরের তাবলিগ জামায়াতে দুপক্ষের সংঘর্ষ, নিহত 3, আহত শতাধিক। রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ, 5 ব্যবসায়ীকে জরিমানা। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে কায়রোর পথে প্রধান উপদেষ্টা রাত 1:20 মিশরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। কুষ্টিয়ার মামলা বাণিজ্যে ভুক্তভোগী খোদ শহীদ পরিবার, বাদী জানে না কারা আসামি, ফাঁসছেন নিরাপরাধ মানুষ। এবং রুশ পারমাণবিক সুরক্ষা প্রধান হত্যায় ক্ষুব্ধ মস্কো, ইউক্রেনের বিরুদ্ধে বদলা নেওয়ার হুঙ্কার, বিস্ফোরণের ভিডিও প্রকাশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস করে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের 27 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে লিটন কুমার দাসের দল। টাইগারদের দেওয়া 130 রানে টার্গেটে ব্যাট করতে নেমে তাসকিন ঝড়ে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। এরপর শেখ মাহেদি দেখান স্পিন ভেলকি, এরপর হাসান মাহমুদ আর তানজিম ও উইকেট নেওয়ার মিছিলে যোগ দিলে 42 রানেই 6 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা, গুটিয়ে যায় 102 রানে। তাসকিন নেন 3 উইকেটে। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটন দাস ও তানজিদ তামিম করেন হতাশ। মিরাজ আর সৌম্য ব্যর্থ হন এদিন। শেষ দিকে জাকের আলীর 21 ও শামীম হোসেনের ঝোড়ো 17 বলে 35 রানে ভর করে 7 উইকেটে স্কোরবোর্ডে 129 রান তোলে বাংলাদেশ। Rishad. He has 2 in 2. Bangladesh on the verge of Bangladesh has beaten West Indies. Bangladesh won 2-1. Quality seam bowling. Outstanding. This is the bowler. A monumental series win for Bangladesh. The Tigers have come to the Caribbean. They've hunted successfully. What a... ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। গতরাতে টঙ্গীর তুরাগ তীরে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মঙ্গলবার রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে 3 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব স্কেন্দার জানায়, হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক শিশু সহ 2 শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হন অন্তত 3 জন। গতরাতে নাচলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকার একটি পেয়ারা বাগানে পলি বাধাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে 2 গ্রামের যুবকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতরাতে বিজয় দিবসের অনুষ্ঠানে দুপক্ষই সংঘর্ষে জড়ায়। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। এ ঘটনায় আহত 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অনুষ্ঠানটা শেষ হয়ে আর 10 মিনিট আগে হঠাৎ কিছু ছেলে পেলে আইসা বলছে যে অনুষ্ঠানটা বন্ধ করে দেন, আর অনুষ্ঠান করা যাবে না, এখানে একটা মার্ডার হয়ে গেছে, অনুষ্ঠান বন্ধ করে দিবে, সবাই আপন আপন যেতে দিয়ে আমরা তখনকে গেলাম যে এখানে মার্ডারটা হয়েছে। আপনার নাম কি? রাজধানীর কাপ্তান বাজারে ফুটপাত দখল মুক্তে উচ্ছেদ অভিযান চালিয়েছে
যৌথ বাহিনী। এ সময় 5 ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে মুরগির পাইকারি বাজার কাপ্তান বাজারে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে অংশ নেয় সেনাবাহিনী ও ওয়ারি জোনের পুলিশ। এ সময় সড়ক দখল করে বসানো সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায় অনেকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ 5টি মুরগির গাড়িকে 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কাপ্তান বাজারের অবৈধ মুরগির বাজার হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দোকানগুলো বন্ধ করার পরে তারা এখন বন্ধ কাপ্তান বাজারের সাথে যে ফ্লাইওভার এবং যে রাস্তার মাঝে যে অংশটি আছে, আমরা জানতে পেরেছি যে মুরগি ব্যবসায়ীরা তাদের জন্য নির্দিষ্ট বাজার রেখে তারা রাস্তার উপর গাড়ি রেখে তাদের সমস্ত ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করে। আমরা এই পর্যন্ত 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। ফ্লাইওভারের নিচে 2টি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে। তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। কায়রোর 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। গতরাতে 1:20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি কায়রোর উদ্দেশ্যে রওনা দেয়। সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তরুণ ও ক্ষুদ্র মাঝারি শিল্পের বৈশ্বিক উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করবেন। কায়রোর 11তম D8 শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি উপস্থিত থাকবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে। পয়সা শুরুতে কুয়াশা কম থাকলেও অব্যাহত রয়েছে শীতের দাপট। হিমশীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে চুয়াডাঙ্গার শীতের প্রকোপ। এ জেলায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। নওগাঁয় তেমন কুয়াশা না থাকলেও শীতল বাতাস বইছে। জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয় 12.3 ডিগ্রি সেলসিয়াস। সকালে ও সন্ধ্যায় হিমেল হাওয়া থাকায় দিনমজুররা পড়েছেন বিপাকে। হাসপাতালেও বাড়ছে শীতজনিত রোগীর আক্রান্ত রোগীর সংখ্যা। খুব ঠান্ডা পড়ছে, কম্বলও পাচ্ছি না, কাশি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। আসলে গরিব মানুষের জন্য খুবই কষ্টদায়ক শীতটা বয়ে নিয়ে আসছে। কাজকর্মে যেতে পারছি না, কাজে যাবো কি, ঠান্ডার সিজনে ভালো লাগছে না। লক্ষ্মীপুরে সব ধরনের নিত্যপণ্যের দাম অপরিবর্তিত, তবে বোতলজাত ভোজ্য তেলের সংকট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, তেল সংকট নিয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। তোহা, আপনি যেমনটি বলছেন যে আসলে লক্ষ্মীপুরে যে নিত্যপণ্য বাজার রয়েছে, এ বাজারের মধ্যে শাকসবজির দাম কিছুটা কমলো। লক্ষ্মীপুরে বিশেষ করে যে সয়াবিন তেল রয়েছে, সয়াবিন তেলগুলো তেল গত 15 থেকে 20 দিন ধরে লক্ষ্মীপুরে সয়াবিন তেলের সংকট রয়েছে। আমরা এখানকার যারা দোকানদার তারা খুচরা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 15 থেকে 20 দিন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যে পুষ্টি সয়াবিন তেল রয়েছে, এই সয়াবিন তেলটি তারা পুষ্টি চাল কিনলে সেই সাথে তারা শর্ত সাপেক্ষে খুচরা বিক্রেতাদেরকে তেল সরবরাহ করছে। অন্য তেল রয়েছে যেটা সিটি গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ বা অন্যান্য যে কোম্পানি রয়েছে, এসব তেলগুলো এখনো মার্কেটে নেই। তারা যেটি জানিয়েছেন যে আসলে যে লক্ষ্মীপুরের যে ডিলার রয়েছে, ডিলারের কাছেও তেল নেই। এবং আমরা ডিলারদের সাথে কথা বলেছি যে ফ্যাক্টরিতে তেল না থাকার কারণে নাকি লক্ষ্মীপুরে এখন পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে না। এছাড়া যে লক্ষ্মীপুরে মাছের বাজার রয়েছে, বিশেষ করে রুই, কাতল সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো 220 টাকা থেকে শুরু করে 300 এবং 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর যে মেঘনার যে ইলিশ রয়েছে, এই ইলিশের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইলিশ প্রতি কেজি ইলিশ
যেটা গত সপ্তাহে বিক্রি ছিল 2200 টাকা করে, সে ইলিশ মাছ বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় 2500 টাকা করে। এছাড়া 700 গ্রামের যে ইলিশ প্রায় এক সপ্তাহ আগে 1600 টাকা করে বিক্রি ছিল, সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2000 টাকা করে। এছাড়াও যে আমরা যদি বলি যে মোরগ, ব্রয়লার মুরগি 190 টাকা, কক 350 টাকা সহ এই দামে বিক্রি হচ্ছে। তো এখানকার যে আসলে ক্রেতারা তার দাবি জানিয়েছেন যে আসলে যে নতুন আলু রয়েছে, নতুন আলু 90 টাকা করে বিক্রি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যদি নজরদারি বৃদ্ধি করা হয় এবং মনিটরিং করা হয়, তাহলে যে বর্তমানে লক্ষ্মীপুরের তেলের সংকট রয়েছে সয়াবিন তেলে, সেটি সংকট কেটে উঠতে পারবে এবং ক্রেতারা সয়াবিন তেল পাবেন। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ স্বপন। লক্ষ্মীপুরের সব ধরনের নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। বরগুনায় শীতকালীন সবজির সরবরাহ বাড়ায়, কমেছে দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে কি, আর সেখানে কি অবস্থা এখন জানাবেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। শীতকালীন সবজির যে সরবরাহ সেটাই অনেকটাই বেড়ে গিয়েছে এবং যে কারণে কিন্তু দামও অনেকটা ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে শীতকালীন সবজি কিন্তু সকল ধরনের সবজি কিন্তু বাজারে এখন দেখা যাচ্ছে। বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি এবং শালগম জাতীয় যে সবজিগুলো রয়েছে সেটি কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমে গিয়েছে। আমরা প্রতিটি বাজারে ঘুরেছি, সেখানে গিয়ে দেখেছি যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু 30 থেকে 40 টাকাও কিন্তু কোনো সবজির দামও কিন্তু কমেছে। আমরা যদি একটু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি যে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন, সবজি কেমন দেখছেন এবং দাম কেমন শীতকালীন সবজির? শীতকালীন সবজির দাম এক সপ্তাহ আগে যা ছিল তার চাই কেজিতে 10 টাকা 15 টাকা কমিয়ে গেছে। ফুলকপি 30, আনাজকপি 25, পাতাকপি 30, সিম 30, 35, 40। গেল সপ্তাহে অন্তত 10 টাকা 15 টাকা কেজিতে কমে গেছে। যেমনটা শুনছিলেন যে আসলে বিক্রেতাই যেমনটা জানানোর চেষ্টা করেছে যে সকল সবজির দামই কিন্তু কমেছে। আমি একটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখার চেষ্টা করি, এখানে মৎস্য অধ্যুষিত এলাকাগুলোতে মাছের সরবরাহ বেশি থাকলে সবজি বা অন্যান্য যে নিত্যপণ্যের বাজার সেগুলো কিন্তু স্বাভাবিক হয়ে আসে এবং এখন প্রচুর মাছ আসছে, সেখানে সবজির দামও কিন্তু ক্রেতাদের নাগালে রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বরগুনায় সবজির সরবরাহ বিশেষ করে খুলনা অঞ্চল থেকে আসে এবং খুলনা অঞ্চল থেকে সবজির পরিমাণ বাড়লে তখন দাম কমে এবং এই অঞ্চলে সবজির উৎপাদন কিছুটা কম, তো তারপরও সবজির উৎপাদন কম হলেও এখন এই অঞ্চল ভিত্তিক যে সবজি সেগুলোও কিন্তু বাজারে আসছে, সে কারণে দাম কিছুটা নাগালের মধ্যে রয়েছে। এবং বিশেষ করে যে এই অঞ্চলের যে বিশেষ করে সিম জাতীয় যে সবজি, সেই সিম জাতীয় সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে এবং লাউয়ের দাম কিন্তু এখন প্রতিটি পিস হিসেবে যে 40 থেকে 50 টাকা বিক্রি হতো সেটি এখন 30 টাকা বিক্রি হচ্ছে। তারপর লাল শাক বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি এবং বাঁধাকপি 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই সর্বোপরি বলতে হয় যে ক্রেতাদের মধ্যে কিন্তু এখন স্বস্তি ফিরে এসেছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। বরগুনায় শীতকালীন সবজির বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াদ আহমেদ মুসা। কুষ্টিয়ায় জুলাই গণহত্যা মামলার বাদী এখন নিজেই ভুক্তভোগী। শ্বশুর লোকমান হোসেনের করা মামলায় আসামি হয়েছেন মেয়ের জামাই। তবে কিভাবে লোকমান হোসেনের করা মামলায় মেয়ের জামাই আসামি হয়েছেন তা জানেন না তিনি। কুষ্টিয়া জুড়ে এমন গণহত্যার দায়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না কারা আসামি। এমন মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 10ম পর্ব। ইরফান আনার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট, জানাচ্ছেন নাহিদ হাসান। ছাত্র জনতার আন্দোলনে লোকমান হোসেন হারান তার ছেলে আব্দুল্লাহকে। শেষক সইতে না পেরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন কয়েক মাস। সে সুযোগে সে সময় তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে হত্যা মামলা করে কিছু কুচক্রী মহল। আমি খুবই অসুস্থ ছিলাম, আমার হাসপাতালতে নিয়ে আসে
থানায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার দিয়ে মামলা করে আমার সই করাইলো। তার স্বাক্ষরে মামলা হলেও মামলায় কি উল্লেখ করা হয়েছে বা কারা আসামি তা জানেন না তিনি। তারই মেয়ের জামাই গ্রেপ্তারের পর জানতে পারে কৌশলে তাকে দিয়ে করানো মামলায় তার মেয়ের জামাইকেও আসামি করেছে কুচক্রী মহল। এটাকে আমি চাইছিলাম যে এটা আমার ছেলের মামলার আমার জামাইকে ফাঁসা দিকে, এটা তো আমি কখনো চাই নাই। তো এগুলো তো আসলে পুলিশ যা করতেছে এগুলো জুলুম করতেছে। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে এভাবেই নামে মাত্র বাদী বানিয়ে মামলা করাই দিশেহারা কুষ্টিয়ার শত শত পরিবার। আন্দোলনের বিপক্ষে না থেকেও হয়েছেন আসামি, অব্যাহতির নামে এখন হচ্ছেন চাঁদাবাজির শিকার। দুজন ফোন করেছে যে আপনি কিছু টাকা দেন, আপনার চার্জশিট থেকে আপনার নাম পাঠিয়ে দেবো। আমি কিছু জানি না, শুনি না, কেন আমাকে মামলায় হয়রানি করার জন্য আমার মামলার আসামি বানানো হইলো। আমি তো হত্যাকাণ্ডের কিছু জানি না, বা আসামি কিভাবে হইলাম আমি এটাও জানি না। এমন হয়রানিমূলক মিথ্যা মামলা নিয়ে বিব্রত খোদ জেলার বিএনপি নেতারাও। তারাও চাই হয়রানিমূলক এসব মামলা বন্ধ হোক। 5 তারিখের পরের থেকে যে সমস্ত মামলাগুলো হয়েছে, এটা অধিকাংশ মামলা হচ্ছে ত্রুটিপূর্ণ। এর মধ্যে দুর্বৃত্তায়ন হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, লাশ বিক্রি করা হয়েছে, মামলাগুলো সঠিক হয়নি। আর এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। মোবাইল ফোনে পুলিশ সুপার জানান, তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। আমরা তদন্ত সঠিকভাবে করার চেষ্টা করতেছি। আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোনো লোক জড়িত না থাকে তার ইনভলভমেন্ট থাকবে না, আর যদি কেউ জড়িত থাকে তার এজাহারে নাম না থাকবে সে পরবর্তী ইনক্লুড হবে। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে 19টি মামলা হয়েছে কুষ্টিয়ায়। এসব মামলায় প্রকৃত অপরাধীদের বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। একসময় ট্রেনে ফেরি করে ওষুধ বিক্রি করতেন পিরোজপুরের বাবুল খান। সময়ের ব্যবধানে রাজনৈতিক ক্ষমতায় বনে গেছেন এলাকার গডফাদার। হাতুড়িয়ার মুগুর বাহিনীর বদৌলতিতে গড়ে তোলেন মাদকের বিশাল সাম্রাজ্য। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থের জেরে স্বামী স্ত্রী দুজনেই হয়েছেন এলাকার মেম্বার। তাদের অন্যায়ের প্রতিবাদ করে শায়েস্তা হতে হয়েছে এলাকাবাসীকে। সহকর্মী লাহেল মাহমুদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরাপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল খান 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্থানীয় সাবেক এমপি AKM আওয়ালের ঘনিষ্ঠ হয়ে গড়ে তোলেন বিশাল মাদকের সাম্রাজ্য। পরবর্তীতে নিজ জমিতে গাঁজা চাষ শুরু সহ আত্মীয় স্বজনদের দিয়ে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার বাহিনীর মাধ্যমে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রথমেতে হন ইউপি মেম্বার এবং পরে 2 বার স্ত্রীকে বানান ইউনিয়ন পরিষদের নারী সদস্য। তার বিপরীতে কেউ নির্বাচনে দাঁড়ালে তাকে করা হতো নির্মম নির্যাতন। ঔষধ চোরাকারবারি চক্রের সাথে যুক্ত হয়ে রাতারাতি বনে যান আঙুল ফুলে কলা গাছ। সরকারি ঘের ওনার লোকজন দিয়া, ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন। আমার যত জায়গা জমি ছিল, অর্থ সম্পদ ছিল, গের বেরি ছিল, মাছ ফোনা ছিল, গড় ছিল, সবকিছু লুটপাট করে ওরা নিয়ে গেছে। তার নির্যাতন থেকে বাদ যায়নি 7ম শ্রেণীর এক শিক্ষার্থী। এই শিক্ষার্থীর নামে দেয়া হয় ডাকাতি সহ 5টি মামলা। যখন আমি 7-এ পড়ি তখন বাবুল খানের নির্দেশে আমার নামে একটা ডাকাতি মামলা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে এলাকায় আবাসন থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রতি ঘর থেকে আদায় করতেন 40 থেকে 50,000 টাকা। উনি আবাসনের ঘের খাইছে অনেকদিন, এরপরে আন্দোলনের পরে আবাসনালারা যখন করছে তখন ওরা সে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। ঘের দখল করছে, তারপরে চরের জমি দখল করছে, আমাদের আবাসনে এই যে ক্লাব আছে, ক্লাবের টর্সাল সেল তৈরি করছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন সদস্য বাবুল খান, বলেন সবই অপপ্রচার ও প্রতিপক্ষের মিথ্যাচার। আমাদের এলাকায় কখনো কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। এই মামলার ব্যাপারে যারা দোষী সাব্যস্ত তাদের বিচার চাই। বাবুল খানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি সদস্য বাবুল খান এর বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এরকম যদি লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এলাকায় শান্তি ফেরাতে অভিযুক্ত বাবুল খানকে দ্রুত আইনের আওতায় দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমানা প্রাচীর না থাকায় নড়াইলে অরক্ষিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধ। তার নামে প্রতিষ্ঠা করা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে পাঠদান। মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য লড়াই করা নূর মোহাম্মদ সহ সব বীরশ্রেষ্ঠদের স্মৃতি রক্ষায় জোর দেওয়ার দাবি স্থানীয়দের। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
1959-এর 14ই মার্চ যোগ দেন পূর্ব পাকিস্তান রাইফেলসে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে বীরত্বের সঙ্গে লড়েন শত্রুর বিরুদ্ধে। 5ই সেপ্টেম্বর ছুটিপুর এলাকায় টহল দেওয়ার সময় পাক বাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। আহত নান্নুকে কাঁধে নিয়েই এলএমজি হাতে চলে নূর মোহাম্মদের প্রাণপণ লড়াই। হঠাৎ পাক বাহিনীর মর্টারের আঘাতে ভেঙে যায় তার হাঁটু, তবুও চালাতে থাকেন গুলি। এক পর্যায়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। 2008 সালের 18ই মার্চ নূর মোহাম্মদের জন্মস্থান নড়াইলের মহিষখোলা গ্রামের নাম পাল্টে রাখা হয় নূর মোহাম্মদ নগর। তার স্মরণে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, স্মৃতিস্তম্ভ, স্কুল ও কলেজ। তার সন্তানদের জন্য করে দেয়া হয় ঘরবাড়ি। তবে স্মৃতিসৌধ ঘিরে সীমানা প্রাচীর না থাকায় পড়ে আছে অরক্ষিতভাবে। এখানে একটা শ্রদ্ধাসিদ্ধি করে দিয়ে গেছে সরকার থেকে। আর এখানে বিভিন্ন দেশের লোকজন আসলে এখানে দেখে যে একটা নোংরা একটা পরিবেশ দেখে। তা এখানে যে একটা আমাদের আবেদন বা আমাদের একটা দাবি যে এই প্রাচীর করে দিক। এই গ্রামের নাম আগে ছিল মহিষখোলা, এখন ওটা পরিবর্তন হয়ে নূর মোহাম্মদ নগর হয়েছে। 1500-এর বেশি শিক্ষার্থী থাকলেও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে গড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রায় 450 ছেলে মেয়ে, কিন্তু আমার একটা বিল্ডিং, নতুন বিল্ডিং হয়েছে 18-19 অর্থ বছরে। এটা 4 তলা ভিত্তিপ্রস্তর, কিন্তু 1 তলা সম্পূর্ণ হয়েছে। কমপক্ষে 10-12টা রুম লাগে, কিন্তু আমাদের 3টা, আর আমরা একটা টিন শেড দিয়ে 2টা। এই 250 মতো ছেলে মেয়েদের নিয়ে আমাদের এই যে অবকাঠামো আছে, সেই অবকাঠামোতে আমাদের পড়ালেখা করানোর যথেষ্ট সমস্যা হচ্ছে। বীরশ্রেষ্ঠর স্মৃতি স্মরণীয় করে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওনার যে বাসভূমিটি, সেখানে যে এখন বর্তমানে যে অবস্থা আছে, এটাকে আমরা আরেকটু সুন্দর করতে চাই, সংরক্ষণ করতে চাই। সেজন্য ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করব। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, তাদের স্মৃতি সংরক্ষণে জোর দেওয়ার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় হওয়ায় মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ে 16 বছরে সরকারি বরাদ্দ আসেনি 1 টাকাও। নামের কারণে বৈষম্যের শিকার হতে হয় প্রতিষ্ঠানটিকে। তবে চাহিদা অনুযায়ী অচিরেই বরাদ্দ দেওয়ার কথা জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। মুন্সিগঞ্জ থেকে সুমিত সরকার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। টেবিলে সাজানো রয়েছে শতাধিক আবেদনপত্র। গত 16 বছরে বিদ্যালয়ের জন্য বরাদ্দ চেয়ে এই আবেদনগুলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে মীর কাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মেলেনি কোনো সাড়া, বরাদ্দ আসেনি 1 টাকাও। অথচ ফলাফলে প্রতি বছর জেলায় শীর্ষ 10-এর মধ্যে অবস্থান বিদ্যালয়টির। বিভিন্ন জায়গায় প্রায় 100 থেকে 150 মতন দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। আগারগাঁও পর্যন্ত গেছিলাম, সেখানেও আমরা আবেদন করেছি, কিন্তু আসলে আমরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। 1994 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে 2000 সালে স্থানীয় শিক্ষানুরাগীদের অনুদানে নির্মিত হয় 3 তলা একাডেমিক ভবন। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় 2002 সালে। 2003-04 অর্থ বছরে এখানে সরকারি অর্থে একটি 2 তলা ভবন নির্মিত হয়। কিন্তু 2008 সালে আওয়ামী লীগ সরকার আসার পর শত চেষ্টা করেও বরাদ্দের মুখ দেখেনি বিদ্যালয়টি। অপরাধ শুধু বিদ্যালয়ের নামে। বিগত আওয়ামী সরকার স্কুলের প্রতি একটু নজর দেয় নাই। যে কোনো বরাদ্দ আসলে স্কুলের নামে যদি পাস হয়, এটাকে উপজেলা থেকে আবার জেলা পর্যায়ে কেটে ফেলা হয়। শুধু শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় নাম থাকার কারণেই এই বিদ্যালয়টি অবহেলিত। বর্তমানে জরাজীর্ণ 2 ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। খসে পড়েছে শ্রেণীকক্ষের পলেস্তারা, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত। নেই পর্যাপ্ত লাইট, ফ্যান ও বেঞ্চের ব্যবস্থা। এতে ফলাফল ভালো থাকা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। জানলা দরজা কিছু নেই, বৃষ্টি দিনে ফ্লোরে পানি এসে পড়ে। ওয়াশরুমের কোনো ভালো ব্যবস্থা নেই, অনেক কষ্ট হয় ওয়াশরুমের জন্য। তারপরে লাইট নাই, ফ্যান নাই, তারপর জানালা খোলা। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে, জানান জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রধান শিক্ষকের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলেছি এবং বলছি যে আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমি অবশ্যই সেখানে নক করব।
এদিকে পর্যবেক্ষণ করে চাহিদাপত্র পাঠানো হয়েছে, অচিরেই বরাদ্দ আসবে বলে জানান জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আমরা তো আমি কিছুদিন আগে ওটা ভিজিট করছি, ওটা ওই যে আমার যে প্রধান প্রকৌশলী মহোদয় ওনার সাথেও কথা হয়েছে, ওটা ওই যে নতুন যে কর্মসূচি ওখানেই ওটা আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের রোষানলে থাকা বিদ্যালয়টি এবার নতুন রূপ পাবে বলে প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।